স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনা নমুনা দিতে মধ্যরাত থেকে দীর্ঘ লাইন, এরপরও ব্যর্থ হয়ে ফিরছেন অনেকে। 4 মাসেও নিত্যপণ্যের সংকট হবে না, 25 টাকায় টিসিবির পেঁয়াজ, জানালেন বাণিজ্যমন্ত্রী। এখনই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু চায় না প্রধান দুই দল, করোনায় ত্রাণ সহায়তায় জোর। করোনায় স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীতে পানির চাহিদা বৃদ্ধি, রিজার্ভ সংকটের শঙ্কায় ওয়াসা। এবং করোনায় যুক্তরাজ্যে মৃত্যু ছাড়ালো 30,000, যুক্তরাষ্ট্রে একদিনে মৃত 2,500। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার যাব পুরো খবরে। করোনা পরীক্ষার নমুনা জমা দিতে রাজধানীর নির্ধারিত হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ভিড়। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। রাত থেকে লাইনে দাঁড়িয়ে সেখানে নমুনা জমা দিতে অপেক্ষা করছেন অনেকেই। এদিকে নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে অন্তত 1000 মানুষ আসলেও প্রতিদিন দেয়া হচ্ছে 350 টোকেন। এতে দীর্ঘ সময় অপেক্ষার পরও নমুনা জমা দিতে না পেরে ফিরে যাচ্ছেন বেশিরভাগ মানুষ। সমস্যা সমাধানে টোকেন ও ল্যাবের সংখ্যা বাড়ানোর কাজ চলছে, জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে যারা নমুনা জমা দিতে আসছেন তাদের অনেকেরই জ্বর, কাশিসহ করোনার নানা উপসর্গ রয়েছে। এ অবস্থায় লাইনে দাঁড়িয়ে থাকা সবাইকে সামাজিক দূরত্ব মানার বিষয়ে মাইকিং করে সতর্ক করছে কর্তৃপক্ষ। আগামী 4 মাসেও দেশে নিত্যপণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে সচিবালয়ে চলমান ব্যবসা বাণিজ্য নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শনিবার থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি হবে 25 টাকা কেজি দরে। মন্ত্রী জানান, রমজান মাসের শেষের দিকে ভোক্তার কথা বিবেচনায় টিসিবির পেঁয়াজের দাম 35 টাকা থেকে কমিয়ে 25 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশের 5 শতাধিক পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এসব জায়গায় অনিয়ম রোধে মন্ত্রণালয়ের নজরদারি রয়েছে বলেও জানান মন্ত্রী। বলেন, ছোলা, ডাল, তেল সহ অন্যান্য নিত্যপণ্যের প্রচুর মজুত রয়েছে। এছাড়া ভারত থেকে বেনাপোল সহ 4টি স্থলবন্দর দিয়ে ট্রেনে পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান টিপু মুনশি। কালকে থেকে অথবা শনিবার থেকে আমরা পেঁয়াজ এতদিন 35 টাকা করে দেওয়া হতো, সেটা এই রমজান মাসের শেষ দিন এসে গেছে। এটা আমরা 25 টাকা করে টিসিবির মাধ্যমে আমরা কেজি এবং বাজারে আমরা সাধারণ ক্রেতাদের জন্য সুবিধার জন্য আমরা 25 টাকা করে, এটা 25 টাকা করে আমরা দিব আগে। রমজান ও ঈদ সামনে রেখে শর্ত সাপেক্ষে 10 মে থেকে খুলছে দোকানপাট ও শপিং মল। ব্যবসায়ীরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। এদিকে খোলার নির্দেশনা থাকলেও নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চকের ব্যবসায়ীরা এখনও দোকান খোলার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আরও জানাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখানে দেশের অন্যতম বড় একটি শপিং মল মৌচাকের যে শপিং মল সেখানে রয়েছে এবং প্রচুর ভিড় হয়। সেই জায়গার আসলে সর্বশেষ চিত্র কি সেটি জানাবেন? আর ব্যবসায়ীরা আসলে দ্বিধাদ্বন্দ্বে কেন, তারা কেন এই দোকান খুলতে চান না, কি বলেন তারা? দেখুন, আসলে আপনি যদি একটু পেছনের কথাটা বলি, সকালে কিন্তু আমি নিউ মার্কেট, গাউচিয়া, চাঁদনী চক ওই অঞ্চলে ছিলাম এবং ওখানে দেখছিলাম ব্যবসায়ীরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, ধোয়া মোছা কাজ চলছে জীবাণুনাশক দিয়ে। এবং নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কিন্তু বলছে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা 9 তারিখে ডিসিশন সিদ্ধান্ত জানাতে পারবে 10 তারিখ থেকে খুলবে কিনা। এই মুহূর্তে মৌচাকের চিত্রটা যদি আপনাকে দেখে, যেহেতু আপনি বলছিলেন যে এটা কিন্তু অনেক ব্যস্ত একটি মার্কেট এবং অনেক ভিড় হয়, ঠিক এই মুহূর্তে দেখবেন যে বিশেষ করে যেই সব কাপড়ের দোকান আছে সেই বেশ কিন্তু 5 থেকে 6টি কাপড়ের দোকান তারা কিন্তু খুলেছে, দোকানগুলো তাদের শাটার খুলেছে এবং ভিতরে যে পণ্যগুলো সেটাও কিন্তু প্রদর্শন করছে। আমি কয়েকজনের সাথে কথাও বলেছি যে কেন
সিদ্ধান্তের আগে তারা খুললে। তারা যেটা বলেছিলেন, তারা তাদের কর্তৃপক্ষ অর্থাৎ ব্যবসায়ী যে সমিতি তাদের পরে তারা আস্থা রাখছে। তারা বলছে যে যদি 10 তারিখ থেকে খোলে তার আগে তারা পরিষ্কার করে রাখছে, যেহেতু 1 থেকে 1.5 মাস তারা দোকানটা খুলতে পারে না, ভিতরে অনেক ময়লা জমে আছে। এই জন্য তারা মূলত কোনো বিক্রির উদ্দেশ্যে না, তারা ভিতরে আনুষঙ্গিক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে, জীবাণুনাশকের কাজ করছে। তারা বলছে 10 তারিখ যদি খোলে তাহলে দ্রুত সময়ের মধ্যে দোকানে গোছগাছের বিষয়টা তারা যেন গুছিয়ে আনতে পারে। আরেকটি বিষয় যে দ্বিধাদ্বন্দ্বের বিষয়টা, যারা ব্যবসায়ী সমিতির নেতা এবং নিউ মার্কেট সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন, তিনি আমাকে জানিয়েছিলেন যে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন যে মার্কেট খুলে দিলে সংক্রমণের ঝুঁকিটা বাড়বে, এই জন্য মার্কেটটা বন্ধ রাখা উচিত। কিন্তু যারা ব্যবসায়ী অন্য অন্য নেতৃবৃন্দ আছেন, যারা দোকানের মালিক, যারা কর্মচারী, যারা ব্যবসার সাথে জড়িত, তারা চাচ্ছে যে যেহেতু সামনে ঈদ, কর্মচারীদের বেতন ভাতা বিষয়ে পরিশোধের বিষয়ে একটা ব্যাপার আছে, প্লাস অনেকদিন ধরে বন্ধ আছে, তারা ঈদের জন্যই মূলত তারা এটা খোলার পক্ষপাতী ব্যবসায়ীরা। অর্থাৎ এইটা কোনো ব্যবসায়ী মহল তারা চাচ্ছে যে মার্কেটটা খুলে দেওয়া হোক, আবার চাচ্ছে যে মার্কেটটা, অনেকাংশ চাচ্ছে যে তারা মার্কেট ঈদের পরে খুলতে। তবে আমি ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশেষ করে নিউ মার্কেট সমিতির সভাপতিকে জিজ্ঞেস করেছিলাম তারা স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা। তারা যেটা বলছে যে রমনা জোনের ডিসিসির সাথে তারা বৈঠকে জানিয়েছেন নিউ মার্কেট 4টি প্রবেশদ্বারে 2টি খুলবে, পকেট গেটগুলো বন্ধ থাকবে। তারপরও তারা বলছে ক্রেতা সাধারণের চাপ থাকে অনেক বেশি, বিশেষ করে নিউ মার্কেটের আকর্ষণ থাকে। তারা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হবে বলে তিনি আমাকে মনে জানিয়েছেন। তারা বলছে যে তারা খুলে দেওয়ার জন্য প্রস্তুত, তবে তারা আনুষ্ঠানিকভাবে মূল ডিসিশনটা জানাবে তারা 9 তারিখে। তারা আজকেও সন্ধ্যার পরেও বসবে মিটিংয়ে, অভ্যন্তরীণভাবে তারা যেসব দোকান আছে, যেসব ব্যবসায়ীদের তাদের সাথে, একই সাথে অন্য ব্যবসায়ী যেমন গাউচা, এপাশে আপনার চাঁদনি চক, তাদের সাথে তারা বসবে, চন্দ্রিমা সুপার মার্কেট, তাদের সাথে তারা বসবে। নিজেদের মধ্যে অন্তর্গতভাবে তারা যে আলোচনা করবে, সব আলোচনার সিদ্ধান্ত তারা জানাবে একদিন আগে। তবে যদি এক কথা আপনাকে বলি, ব্যবসায়ীরা কিন্তু বাজার বা বিপণী বিতান খুলে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে, ধোয়া মোছার কাজ শুরু করেছে। এখন এটা আসলেই 10 তারিখে খুলবে কিনা সেই বিষয়ে জানার জন্য আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি এছাড়া রাজধানীর অন্যান্য যে বিপণী বিতানগুলো আছে তারাও কিন্তু মোটামুটিভাবে ধোয়া মোছার কাজ শুরু করছে। যেই 1 থেকে 1.5 মাস শাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামে যাব, সেখানের খবর জানাতে চাই। সারা দেশে 10 মে থেকে মার্কেট দোকানপাট খোলার সিদ্ধান্ত হলেও চট্টগ্রামে করোনা বিস্তার রোধে নেই তেমন কোনো প্রস্তুতি। ফলে করোনা সংক্রমণের শঙ্কায় ক্রেতা বিক্রেতা সবাই। ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কোনো উদ্যোগ চোখে পড়ছে না। চট্টগ্রামের টেরি বাজারের দৃশ্য এটি। রমজানের এই সময় ক্রেতা বিক্রেতার ভিড়ে মার্কেটের প্রতিটি দোকান মুখর থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে 1.5 মাস ধরে বন্ধ দোকান। এছাড়া রেয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, শপিং কমপ্লেক্স সহ প্রায় সব মার্কেটেই সারি সারি তালাবদ্ধ দোকান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 10 মে থেকে মার্কেট খোলার সিদ্ধান্ত হলেও করোনা সংক্রমণ রোধে নেই ন্যূনতম প্রস্তুতি। তাই আতঙ্কে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রাখার পক্ষে। যদিও প্রচুর ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা হবে, এরপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যবসার চেয়ে টাকার চেয়ে জানটা বড়। আবার কর্মচারীর বেতন সহ নানা খরচ মেটাতে সীমিত পরিসরে হলেও দোকান খোলা রাখার পক্ষে মত অনেক ব্যবসায়ীর। এখন আমরা স্বস্তি বলতে এই জন্য স্বস্তি, কিছু কর্মচারীদের কিছু টাকা তুলতে পারবো, আমি পাইবে না পাই, ওরা আশা করে বসে আছে, বারবার ফোন করতেছে। প্রশাসনের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই মার্কেট চালু করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। যারা ক্রেতা সাধারণ আসবে তারা অবশ্যই মাস্ক পরে আসতে হবে। সরকারের বিভিন্ন সংস্থাকে সেই মেসেজটা দিয়েছেন, আমরাও সেই মেসেজটা পেয়েছি। তবে সামান্য গাফিলতির কারণেই হতে পারে সংক্রমণ। তাই মার্কেট খোলা রাখলেও করোনা প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। দোকান যদি খুলে সেখানে যে গাইডলাইনগুলো আছে, ডিস্টেন্স মেনটেন করা, প্রত্যেককে ম্যান্ডেটরি মাস্ক পরা, হাত ওয়াশ করা, এবং যদি কোনো খারাপ লাগে তাকে কোথাও না যাওয়া, ডাক্তারের শরণাপন্ন হওয়া, এগুলি পালন করলে আমার মনে হয় পৃথিবীর অন্য দেশে যেরকম করছে সেভাবে আমরাও রক্ষা পাবো। চট্টগ্রাম মহানগরীতে ছোট বড় মিলিয়ে কয়েকশো মার্কেট রয়েছে। তাতে কাজ করেন কয়েক হাজার কর্মচারী। দীর্ঘদিন বন্ধ থাকায় এসব মার্কেটের কর্মীরা রয়েছেন চরম দুর্দশায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
অঘোষিত লকডাউনেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর বেশিরভাগ এলাকা। খোলা রয়েছে অলিগলির সব দোকানপাট, এমনকি সড়কের পাশে ভ্যান গাড়িতেও চলছে বেচাকেনা। কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর জিপিও মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি তো সকাল থেকে ঘুরছেন, এখন আছেন রাজধানীর জিপিও মোড়ে। সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? 10 তারিখ থেকে মার্কেট খোলার কথা রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে 5 তারিখ থেকে অধিকাংশ দোকানপাট অলরেডি খুলে ফেলেছে। এ বিষয়ে জানাবেন আমাদের। দেখুন, মার্কেট খোলার বিষয়টি যদি বলি, যেদিন ঘোষণা এসেছে সেদিন সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দেখেছি অলিতে গলিতে দোকানগুলো খোলা আছে এবং অন্যান্য যে বিপণী বিতানগুলো ছিল সেগুলো কিন্তু পরের দিন থেকে খুলে গেছে। এরই রেস্টে কিন্তু রাজধানীর প্রায় সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বিপণী বিতান খুলেছে, মানুষ মনে করছে যে একটি স্বাভাবিক পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে তারা, যার ফলে কিন্তু রাস্তায় সাধারণ মানুষের চলাচলের মাত্রা অনেকটাই বেড়ে গেছে। আমরা যদি গত এক সপ্তাহের সাথে তুলনা করি, গত এক সপ্তাহে কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় সেই পরিমাণ মোটরসাইকেল কিন্তু নেই, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে রাস্তায় তুলনামূলক অনেকটাই মোটরসাইকেল বেড়েছে। আমি যদি আপনাকে একটু রাজধানীর মিরপুর রোডের কথা বলি, মিরপুর রোডে কিন্তু আমি দেখেছি যে সকাল থেকেই গাড়ির একটি ভালো চাপ রয়েছে এবং অন্যান্য সময় আসলে যেমন চাপ থাকে দুপুর 12টা-1টার দিকে, তার চেয়ে খুব বেশি কম কিন্তু বলা যাবে না। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে আসলে করোনা ভাইরাসের যে ভীতিটা ছিল সেটা কিন্তু এখন আর কাজ করছে না এবং যার ফলে কিন্তু বনি, আপনি অলিগলিতে দোকানপাট খোলার কথা বলছিলেন, তো সেখানে দোকানপাটে ক্রেতা সমাগম আপনি কেমন দেখছেন? আর ক্রেতা বিক্রেতারা সামাজিক দূরত্বের বিষয়টি কতটুকুন মানছেন, আর নিজেদের সুরক্ষার বিষয়টি কতটুকুন মানছেন? হ্যাঁ, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে আপনি আসলে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, যারা কিনা আসলে ক্রেতা, কিছু একটা কিনতে এসেছেন এই দোকান থেকে। এই চিত্র কিন্তু রাজধানীর বেশিরভাগ দোকানেই। আমরা রাজধানীর যে অলিগলি রয়েছে বিভিন্ন এলাকার, সেই এলাকার অলিগলিগুলো আমরা ঘুরে দেখেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে অহেতুক আড্ডা বা দোকানে দাঁড়িয়ে থাকা দোকানে ক্রেতার যে ব্যাপারটা সেটা কিন্তু আছে, ক্রেতা অনেকেই আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সন্ধ্যার পর, গত 2-1 দিন ধরে আমরা যে জিনিসটা অবজার্ভ করছি যে সন্ধ্যার পর কিন্তু অলিতে গলিতে আড্ডার মাত্রাটা অনেক বেড়ে গেছে। এবং আপনি জানেন যে এই ঘোষণাটা আসার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে যেহেতু সন্ধ্যা 6টার বদলে রাত 8টা পর্যন্ত বাইরে থাকা যাবে এবং এরপর কেউ বাইরে থাকতে পারবে না, এরকম একটি সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি যে যেহেতু সন্ধ্যা 6টার পরেই যে বাইরে থাকার নিষেধাজ্ঞাটা ছিল সেটাই কিন্তু জনগণ, সাধারণ মানুষ উপেক্ষা করেছিল এবং তারা রাত 9টা-10টা পর্যন্ত বাইরে ছিল। এখন যেহেতু টাইমটা এক্সটেন্ড করে রাত 8টা করা হয়েছে, আমরা রাত 11টার সময় কিন্তু দেখতে পাচ্ছি যে অলিতে গলিতে ব্যাপক ধরনের একটি আড্ডা চলছে। করোনা সংক্রমণের যে আসলে ঝুঁকিটা সেটা কিন্তু আসলে দিন দিন বাড়ছে। এর কারণে আমরা দেখছি যে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে করোনার শনাক্তের দিক থেকে। এমন একটি অবস্থা আসলে রাজধানীর যে চিত্র সেটা আসলে খুব একটা শুভকর দিক বয়ে আনছে না, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে আসলে রাজধানীর সর্বশেষ অবস্থা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে। অধ্যাপক ডক্টর নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকাল সুনামের সাথে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অনারারি ট্রেজারার সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আখতারুজ্জামান, সেই সাথে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও তার মৃত্যুতে শোক জানিয়েছে। করোনা সংকটে বন্ধ রাজনৈতিক কর্মকাণ্ড। পরিস্থিতি স্বাভাবিক না হলে আবার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড শুরুর কোনো সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক দলগুলোর নেতারা। করোনাকালে দরিদ্র মানুষকে সাধ্য অনুযায়ী ত্রাণ সহায়তা ও সচেতনতা তৈরির কাজের বাইরে দলীয় অন্য কোনো কর্মসূচি থাকছে না বলেও জানিয়েছে দলগুলো। দেশে গত 8ই মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর প্রভাব পড়ে রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কর্মকাণ্ডে। প্রথম দিকে দলগুলোর কর্মসূচি সীমাবদ্ধ ছিল কার্যালয়ে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় নড়ে চড়ে বসতে থাকেন রাজনীতিবিদরাও। এক পর্যায়ে কর্মীদের প্রতি নির্দেশ যায় যে কোনো ধরনের সভা সমাবেশ না করার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী ব্যাপক কর্মসূচির ঘোষণা থাকলেও সব স্থগিত করে আওয়ামী লীগ। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের নির্দেশ দেয় যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলার। ফাঁকা হয়ে পড়ে দলগুলোর কার্যালয়। তবে করোনা পরিস্থিতিতে দলীয় অবস্থান তুলে ধরতে এবং কর্মীদের প্রতি নির্দেশনা দিতে নেতারা ভিডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেন।
এপ্রিলের শেষ দিকে শর্ত সাপেক্ষে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয় পোশাক কারখানা। 10 মে থেকে সীমিত পরিসরে খুলবে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে রাজধানীতে বাড়ছে মানুষ ও যানবাহনের চলাচল। এসব নিয়ে কি ভাবছে প্রধান দলগুলো? 1-1.5 মাস যখন আমরা ঘরের মধ্যে বন্দি আছি, কোনো ফল হয় নাই, পিকে চলে গেছে, এখন আবার সব খুলে দেওয়া হচ্ছে। তার একমাত্র কারণ হলো সরকার জনগণেরকে সুরক্ষা দিতে পারবে না, তার মানে খাবার দিতে পারবে না। জীবন ও জীবিকার প্রয়োজনে আবার অর্থনীতিকেও একটু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে দাঁড় করানোর প্রচেষ্টাটাও একটা সময়ের দাবি। সুতরাং সব কিছু মিলেই সরকারকে এবং বিশেষ করে সরকার প্রধানকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেই এই জিনিসগুলোকে সামাল দিতে হচ্ছে। এক্ষেত্রে অবস্থান বিপরীত হলেও এখনই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু না করার ব্যাপারে একমত প্রধান দুই দলের এই দুই নেতা। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সভা সমাবেশের প্রশ্নই ওঠে না। বিধিবিধান মেনেই চলতে হবে। মহামারী কতদিন চলে সে দেখতে হবে, তো পট করে বলতে পারবো না অমুক দিন আমরা করতে পারবো। নেতারা মনে করেন এ পরিস্থিতিতে অপেক্ষার কোনো বিকল্প নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি সহ নানা সংকটে জর্জরিত এখন দেশের ব্যাংক খাত। এরই মধ্যে অর্থনীতি চাঙ্গা করতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করবে ব্যাংকগুলো। এতে ব্যাংকের উপর চাপ বাড়বে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন ঋণ নির্ভর এসব পরিকল্পনা বাস্তবায়নে জোরদার করতে হবে বাংলাদেশ ব্যাংকের তদারকি। করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রায় 1 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আর্থিক এ প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব পড়েছে দেশের ব্যাংকগুলোর ওপর। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি সন্তোষজনক নয়। সুদ হার কমে যাওয়ায় আমানতে প্রবৃদ্ধিও কমে গেছে। এ অবস্থায় সরকারি ব্যাংকগুলো চ্যালেঞ্জ নিতে পারলেও বেগ পেতে হবে বেসরকারি ব্যাংকগুলোকে। যেহেতু লকডাউন চলছে, ইন্টারনাল যে কনজাম্পশন সেটা কিন্তু অনেকটাই কম, লোকাল প্রোডাকশনে কিন্তু অনেক ফ্যাক্টরি কিন্তু এখন বন্ধ আছে। সো ওভারঅল একটা এর মধ্যে চলছে, একটা অর্থনীতি কিন্তু চাপের মধ্যে আছে। আর যেহেতু অর্থনীতি যখন চলমান থাকে তখন কিন্তু ব্যাংকগুলো কিন্তু থ্রাইভিং থাকে। এটা কিন্তু মানে একটা কমপ্লিমেন্ট করে একজন আরেকজনকে। যখন অর্থনীতির প্রয়োজন ব্যাংক থাকে, ব্যাংকের প্রয়োজন অর্থনীতি আছে, তো একটা চাপের মধ্যে ডেফিনেটলি আছে। প্রণোদনার প্যাকেজের আওতায় চলতি মূলধন ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যাতে এ অর্থ পায় এজন্য যাচাই বাছাই করে ঋণ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে তদারকি জোরদার করার তাগিদ তাদের। ব্যাংকগুলোকে এই দায়িত্ব পালন করতে হবে, কারণ ব্যাংকের মূল কাজই হলো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা। এখানে ব্যাংকগুলোকে এই কাজগুলোকে, যেগুলো এখন বিশেষ কাজগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু রুটিন জব হিসাবে নিলে চলবে না। এটাকে গতানুগতিকভাবে আগের ছকের মতো যদি এটা ইমপ্লিমেন্ট করে তবে কিন্তু চলবে না। এখানে তাদের ছক থেকে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যাংক সংকটে পড়লে সহযোগিতার আশ্বাস দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাই পরিকল্পনা বাস্তবায়নে তেমন সমস্যা হবে না বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমরা তো মনে করি যে ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকই সচ্ছল আছে এবং তারা এই বিপদের সময় তারা নিজেদের গুরুত্ব দায়িত্ব পালন করবে, কারণ এটা তার একটা মৌলিক দায়িত্বের মধ্যেও পড়ে। তারপরেও যদি সাময়িক কোনো সমস্যা থাকে, সেই কারণে তো বাংলাদেশ ব্যাংক সে যে টাকায় দেবে তার 50% আবার বাংলাদেশ ব্যাংক তাকে রিইম্বার্সমেন্ট দিয়ে দেবে। কোনো ব্যাংক প্রণোদনা ঋণের অপব্যবহার করলে শাস্তি হিসেবে সুদ ভর্তুকি না দেওয়া সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। অনিয়ম রোধে আলাদা সেলও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে করোনা আক্রান্তদের অনেকে বাসায় থেকেই তা মোকাবেলায় সফল হয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তিরা জানিয়েছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ওষুধ সেবন করে সুস্থ হয়েছেন তারা। তাই করোনা পজিটিভ ব্যক্তিদের আতঙ্কিত না হওয়া এবং সমস্যা গুরুতর না হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে বাসাতেই চিকিৎসা নেওয়ার পরামর্শ সিভিল সার্জনের। গাজীপুরে এ পর্যন্ত করোনা সংক্রমিতদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 94 জন। তাদের মধ্যে 19 জনই বাসায় থেকে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন 2 জন চিকিৎসক ও 2 জন সাংবাদিক। এর মধ্যে কয়েকজন কর্মস্থলে যোগও দিয়েছেন। এসব করোনা জয়ীদের দাবি, সংক্রমিত হলে আতঙ্কিত না হয়ে বাড়িতে থেকে নিয়ম মেনে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমি এবং আমার ছেলে নিজেদের বাসায় থেকেই কিন্তু সুস্থ হয়ে উঠেছি। সবার ক্ষেত্রে মনোবল শক্ত রাখতে হবে এবং
ডাক্তার নিয়ম যে পরামর্শ এগুলো মেনে চলতে হবে। ডাক্তারি চিকিৎসা ও কিছু নিয়ম মানার 12 দিন পরে নমুনা দিলে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাকে জানানো হয় আমি করোনা নেগেটিভ। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। পাশাপাশি আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট সহ বেশি সমস্যা না হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা জরুরি বলে জানান তিনি। গাজীপুরে যত রোগী পজিটিভ হয়েছে 2-1 বাদে সবাই মোটামুটি ভাবে খুব বেশি উপসর্গ ছিল না, এবং যাদের ছিল তাদের খুব কম, এবং তাদেরকে আমরা বাসায় রেখে তাদের পরামর্শে তাদের ইচ্ছা অনুযায়ী আমরা তাদেরকে বাসায় রেখেছি। এদিকে সম্প্রতি গার্মেন্টস ও কলকারখানাগুলো চালু হওয়ায় জেলায় আবারও বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি এবং শ্রমিক নিরাপত্তা তারা মানেন, সেজন্য আমাদের কয়েকটি টিম আমরা গঠন করেছি যে ফ্যাক্টরিগুলোতে আমরা পরিদর্শন করব এবং গিয়ে দেখবো যে আসলে তারা সরকারকে দেয়া যে তাদের কমিটমেন্ট সেটি রাখছেন কিনা। শিল্প অধ্যুষিত গাজীপুরে এ পর্যন্ত কোয়ারেন্টিনে থাকা 4300 জনের মধ্যে 3200 জন নির্দিষ্ট সময় শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন। করোনা প্রতিরোধে চলমান পদক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেট বিভাগে করোনা পরীক্ষার ল্যাব রয়েছে মাত্র একটি, যেখানে একদিনে নমুনা পরীক্ষা করা যায় সর্বোচ্চ 188টি। অথচ এই বিভাগে প্রতিদিন 400-র বেশি নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফলে দেখা দিচ্ছে নমুনা জট, পরীক্ষায় দেরি হওয়ায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। 7 এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজে বসে করোনা পরীক্ষার একটি পিসিআর ল্যাব। সেটিকে ঘিরেই বিভাগের 4 জেলা থেকে প্রতিদিন অন্তত 400 নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু পরীক্ষা করা হচ্ছে অর্ধেকেরও কম। 2 শিফটে কাজ করে, দেখেন সকাল 8টা থেকে রাত 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করে। তারপরে এই রিপোর্টগুলো কম্পাইল করে সব কিছু রেডি করতে অনেক সময় 12টা 1টাও বেজে যায়। তারপরে এই রিপোর্টগুলো তারা আবার পজিটিভগুলো শুধু আমাদের জানায়। ল্যাবের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে, লোকবল সংকটও আছে। কর্তৃপক্ষ জানিয়েছেন এই ল্যাবে 2 শিফটে 40 জন টেকনিশিয়ান কাজ করছেন, যা চাহিদার তুলনায় একেবারেই কম। বিভাগের অন্য জেলাগুলোতেও ল্যাব স্থাপনের তাগিদ দেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ। ডিসেন্ট্রালাইজ করা যায়, যেমন হবিগঞ্জ মেডিকেল কলেজ আছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ওনারা যদি আরও 100 করে করে, তাহলে আমার যে 400 স্যাম্পল আছে, আমার যেটা ইনপুট হচ্ছে 400, 500 আসতেছে কোনো দিন, আমি দিতে পারছি কিন্তু 188, ম্যাক্সিমাম আমি 90 করলে হচ্ছে 180, আর এমনি হচ্ছে 188, কিন্তু এখানের মধ্যে দেখা যায় কিছু জিনিস হলো স্যাম্পলের এররটাকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে, চালু হবে শিগগিরই। বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে 257 জনের, মারা গেছে 4 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। করোনার কারণে রাজধানীতে বেড়েছে পানির চাহিদা। ঢাকা ওয়াসা জানিয়েছে লকডাউনে রাজধানীর জনসংখ্যা কমে গেলেও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে পানির ব্যবহার বেড়েছে। সাধারণ ছুটি শেষ হলে পানির চাহিদা আরও বাড়বে বলে জানিয়েছে ওয়াসা। এ অবস্থায় রিজার্ভার সংকটের শঙ্কায় রয়েছে তারা। প্রচলিত তথ্য অনুযায়ী 2 কোটিরও বেশি মানুষের বসবাস এই রাজধানীতে। বিপুল এই নগরবাসীর পানির চাহিদা গড়ে প্রায় 260 কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসা পানি উৎপাদন করতে পারে দৈনিক 210 থেকে 240 কোটি লিটার। কিন্তু অঘোষিত লকডাউন ঘোষণার পরপরই রাজধানী ছেড়ে যায় প্রায় 1 কোটি মানুষ। এ অবস্থায় পানির চাহিদা প্রায় 50 ভাগ কমে যাওয়ার কথা। তাহলে বাড়তি পানি দিয়ে কি করছে ওয়াসা? এমন প্রশ্নে ওয়াসা বলছে ভিন্ন কথা। এখন ঠিক বলেছে, লোক সংখ্যা কিছু কমেছে, আবার ওই হাত ধোয়ার কারণে এখন ওই বেড়েও গেছে, যার জন্য আমরা দেখেছি খুব বেশি তারতম্য হয়, একটু কমেছে। কারণ ক্রমাগত হাত ধোয়, মিনিমাম গোসল করে, এই কারণে পানির ব্যবহারটা একটু বেশি। আমাদের প্রোডাকশন করছে না, আস্তে আস্তে প্রোডাকশন করলে কিন্তু রাখবো কথা। ওয়াসার দাবি, রাজধানী থেকে মানুষ কমলেও পানির ব্যবহার বেড়ে গেছে আগের চেয়ে অনেক বেশি। আমাদের যে নর্মাল একটা কথা, তার থেকে কম হওয়ার কথা, যেহেতু মানুষের সংখ্যা কমে গেছে, আদার হেড মানুষের ব্যবহার পানি অনেক বেড়ে গেছে। যারা আছে তাদের পানি ব্যবহার, যদি আগে তারা 120 লিটার পানি ব্যবহার করতো, এখন মনে করেন 180-190 লিটার পানি ব্যবহার।
নারায়ণগঞ্জের সোনাকান্দা ও গোদনাইল, সায়দাবাদের ফেজ 1 ও 2 এবং চাঁদনীঘাট পানি শোধনাগারের পাশাপাশি 930টি গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন পানি উৎপাদন করা হয়। এরপরও 20 থেকে 50 কোটি লিটার ঘাটতি থেকে যায়। এ অবস্থায় পানি উৎপাদন কিংবা শোধনাগারের ধারণ ক্ষমতা বাড়ানো না গেলে আগামী গরমের মৌসুমে পানি সংকট দেখা দিতে পারে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার অচলাবস্থায়ও সেমিস্টার ফি দিতে চাপ দিচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলছেন বর্তমানে সেমিস্টার ফি দেওয়া অনেকের জন্য কষ্টকর। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে চাপ নয়, ফি দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দেশে 105টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী 3 লাখের ওপরে, যাদের অনেকেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। করোনা অচল অবস্থায় অনলাইনে পরীক্ষা নিয়ে সেমিস্টার শেষ করতে যাচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেই সাথে সেমিস্টার ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলছেন অনেকে বাড়ি চলে গেছে, ফলে তাদের অনলাইনে পরীক্ষা দেয়া সম্ভব না। সেই সাথে পরিবারের আয় বন্ধ থাকায় সেমিস্টার ফি দেওয়াও অসম্ভব। 4G তো দূরের কথা, 3G পায় না, হয়তো 2G পায়। সেক্ষেত্রে তারা কিভাবে অনলাইন ক্লাস করবে? পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা টিউশন ফি চাইতে পারে না। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে ফির জন্য কোনো চাপ দেয়া হচ্ছে না, তবে টাকা না পেলে শিক্ষক কর্মকর্তাদের বেতন দেয়া কঠিন হবে। ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি পাওয়া গেলে সেটা যে পরিমাণে হোক না কেন, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টগণ অন্তত সমাগত দিয়ে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের চাপ না দিতে বলা হয়েছে। আমরা তো আমাদের ডাইরেকশন দিব এবং আমরা তো অবশ্যই চাপ সবসময় রাখবো যাতে করে আমাদের ডাইরেকশন কেউ ভায়োলেট না করে। আমরা আশা করবো যে আমাদের ডাইরেকশন ভায়োলেট করবে না। আর পরীক্ষার বিষয়ে একটি গাইডলাইনও দেওয়ার কথা বলছে কমিশন। সংশ্লিষ্টরা বলছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নানা অনিয়মের সাথে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেয় না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাই এবারের সংকটেও কতটুকু ব্যবস্থা হবে সেটি নিয়ে সন্দিহান তারা। তবে কমিশন বলছে আইনি সীমাবদ্ধতা এবং সক্ষমতার অভাবে জোরালো ব্যবস্থা নিতে পারে না তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে লকডাউনের ফলে ফরিদপুরে কর্মহীন 2.5 লাখ পরিবার পাচ্ছে মানবিক সহায়তা কার্ড। প্রধানমন্ত্রী দেয়া সহায়তায় তালিকাভুক্ত প্রতি পরিবার পাবে চাল, তেল, আলু সহ প্রয়োজনীয় 6টি পণ্য। জালিয়াতি রোধে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ডিজিটাল তালিকা। এতে বারকোড ব্যবস্থা থাকায় কেউ একাধিকবার ত্রাণ নিতে পারবেন না। হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে ফরিদপুর থেকে। মানবিক সহায়তা কার্ড দেয়া এই জেলা থেকে শুরু হলেও অন্য জেলাতে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। সরকারের এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি পরিবার মাসে 2 বার পাবেন এই খাদ্য সহায়তা, যার মধ্যে থাকছে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি লবণ, একটি সাবান ও আধা কেজি ছোলা। ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা চাউল পেয়ে বিশাল খুশি, প্রধানমন্ত্রীকে বিশাল ধন্যবাদ জানাই। ছবিযুক্ত কার্ডের মাধ্যমে আমাদের চাল দিয়েছে, সেটা পেয়ে আমরা অনেক খুশি। 60 বছর বয়স আমার, কোনো কিছুই পাইনি, কি পাইলাম। এবারই প্রথম সরকারি খাদ্য সহায়তা তালিকা তৈরি হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। কার্ডে ডিজিটাল বারকোড থাকায় এটি নকল বা অন্য কোনো উপায়ে ব্যবহারের সুযোগ থাকছে না। এমনকি কার্ডধারীর সব তথ্য জানা যাবে বারকোড স্ক্যান করেই। এই কার্ডে কোনো রকম ডুপ্লিকেশন করার কোনো সুযোগ নাই। আমরা যাচাই বাছাই করে ইওনো মহোদয়ের কাছে দিয়েছি। ইওনো মহোদয় সুপারিশ করেছেন এবং উনি জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন নিয়েছেন। একটি পরিবারের বাদ যাবে না এই ত্রাণ থেকে, সবটি পরিবার পাবে। যারা গরিব, যারা দুস্থ, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা শ্রমিক, সবাই কিন্তু এই খাদ্য সহায়তার আওতায় আসবে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা থেকে কেউ যেন বঞ্চিত না হয় তা তদারকি করছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে হতদরিদ্র, কর্মহীন মানুষ, নিম্নবিত্ত মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে, সেই সকল কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সেই পরিকল্পনা থেকে আমরা একটা কার্ড ডিজাইন করি এবং সেই কার্ডটার নাম দেই মানবিক সহায়তা কার্ড। ফরিদপুরের 9 উপজেলার 81 ইউনিয়ন ও 6টি পৌরসভায় 2.5 লাখ পরিবারকে দেওয়া হয়েছে মানবিক সহায়তা কার্ড। এরই মধ্যে কিছু এলাকায় শুরু হয়েছে কার্যক্রম।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগাম বন্যার শঙ্কা, করোনা আর শ্রমিক সংকট সহ সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে নেত্রকোনায় হাওরে শেষ হয়েছে বোরো ধান কাটা। অন্য বছরের তুলনায় এবার অন্তত এক সপ্তাহ আগেই গোলায় উঠেছে ধান। সরকারি উদ্যোগে নির্বিঘ্নে ধান কাটা শেষ হওয়ায় খুশি কৃষক। ভবিষ্যতেও এমন উদ্যোগ চান তারা। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ছাড়াও কলমাকান্দা ও আটপাড়ার হাওর এলাকায় এবার বোরো আবাদ হয় 40,865 হেক্টর জমিতে। করোনা অচলাবস্থায় শ্রমিক সংকটে ঠিক সময়ে ধান ঘরে তোলা নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে ধান উঠেছে কৃষকের গোলায়। দ্রুত ধান কাটতে কৃষি বিভাগ হাওরে সরবরাহ করে 71টি হারভেস্টার মেশিন। এছাড়া প্রশাসনের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 8,500 শ্রমিক আনা হয়। এ কাজে সহযোগিতা করে জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনও। সরকারের যে মেশিনগুলো দেওয়াতে আমরা ফসল খাইতে গড়ে তুলছি, আমরা এখন নিশ্চিন্ত ঋণ দফা করে করছিলাম, আমরা এখন খুব খুশি। অন্য বছরের চাই ধানগুলো বেশি হয়েছে, মেশিন আউনে আমরা পাবলিকের কৃষকের খুবই উপকার পাইছি। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই হাওরে ফসলহানি ঘটে। এবারের মতো দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপ নিলে ক্ষতি কমবে বলছেন কৃষকরা। সরকার যেবা বারবার এই মেশিনগুলো দিলে আমরা বন্যারও না কেউ খাইতে পারবো না। আগামীতে যদি আরও মেশিন বাড়ায় কিছু দেয় তাহলে তাড়াতাড়ি উঠবো, বন্যা থেকে বাচ্চা যাইব মানুষ। আগামীতেও এভাবে কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। সরকারিভাবে আমাদের ডিএপি সার, সেচ ব্যবস্থাপনা এবং কীটনাশক সহ অন্যান্য বিষয়গুলি আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবার কৃষকের বাম্পান ফলন হয়েছে। আমরা আশা করতেছি আগামীতেও কৃষি বিভাগ এবছরের নিয়ে আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং কৃষকের পাশে সবসময় থেকে যাবে। কৃষি বিভাগ বলছে হাওড়ে এবার ফলন হয়েছে একর প্রতি 60 থেকে 70 মণ, ফলে ছাড়িয়ে গেছে উৎপাদন লক্ষ্যমাত্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপক সংকটে দেশের পোল্ট্রি শিল্প। লকডাউনে দীর্ঘদিন ধরে দেশের বেশিরভাগ হাটবাজার, দোকানপাট ও গাড়ি চলাচল বন্ধ থাকায় বিক্রি হয়নি মুরগি ডিম। ফলে জমে থাকা মুরগি ও ডিম নিয়ে বিপাকে খামারিরা। তার উপর রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ায় প্রতিদিনই মরে যাচ্ছে অনেক মুরগি। জয়পুরহাটে ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় 9,600 মুরগির খামার, হ্যাচারি এবং 16টি ফিড মিল রয়েছে। এগুলোতে বছরে প্রায় 1,68,000 টন সোনালী মুরগির মাংস ও 40 কোটি ডিম উৎপাদন হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন জেলা লকডাউনের কারণে প্রতিদিন অবিক্রিত থেকে যাচ্ছে লাখ লাখ মুরগি, ডিম ও বাচ্চা। নিরুপায় হয়ে সোনালী মুরগির 10 টাকার ডিম 3 টাকায়, 14 টাকার বাচ্চা 1 টাকায় এবং 180 টাকা কেজির মাংস 130 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। আমরা প্রোডাকশন করতে পারছি না, বন্ধ হয়ে গেছে এবং এই শ্রমিক কর্মচারীগুলো সবাই বর্তমানে বেকার। একটা ডিমের দাম 2 থেকে 3 টাকা, একটা বাচ্চার দাম 1 টাকা কিংবা 1.5 টাকা। আমরা যারা পোলট্রি ব্যবসায়ী তারা পথে বসার। শেরপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 600 মুরগির খামার, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সঠিক সময় বিক্রি করতে না পারায় মরে যাচ্ছে মুরগি, নষ্ট হচ্ছে ডিম। এ পর্যন্ত অন্তত 3 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি খামারিদের। 7,000 মুরগির মধ্যে আপনার 3,000 মুরগির মতো মারা গেছে না বেচার কারণে। 4 ভাগের 1 ভাগে বিক্রি করছি। বর্তমানে যে আমি পুনরায় যে মুরগি তুলবো, আমি যে ব্যবসা করে খাবো মুরগি তুলে, সেই ক্যাশটাও আমার নাই। করোনার ক্ষতি কাটাতে সরকারের প্রণোদনার সুযোগ সুবিধা খামারিরাও পাবেন বলে জানিয়েছে জেলার প্রাণী সম্পদ বিভাগ। ঋণের ব্যবস্থা করছে না, যে 5,000 কোটি টাকার, ওটা তো একটা সুযোগ সুবিধা পাবে। আর করোনার জন্য তো এই যে মুরগির ডিম, তারপরে ব্রয়লার মুরগি, এগুলো তারা সঠিকভাবে বিক্রি করতে পারতেছে না। এই জন্য আমরা একটা ব্যবস্থা নিতেছি যাতে এগুলা তারা যাতে বিক্রি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে পোল্ট্রি উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনায় 30,000-এরও বেশি মানুষের মৃত্যু দেখল যুক্তরাজ্য। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 649 জন। আর শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে 2,500-এরও বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 74,000। বিশ্বের 212 দেশ ও অঞ্চলে মৃতের সংখ্যা 2,65,000-এর বেশি। আক্রান্ত ছাড়িয়েছে 38 লাখ। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় 13 লাখ। আবারও একদিনে 6,500-এর বেশি মানুষের প্রাণহানি হলো বিশ্বে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে, 2,500-এর বেশি। করোনার এই প্রকোপকে পার্ল হারবার হামলার চাইতেও ভয়াবহ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জন্য আবারও চীনকেই দায়ী করেছেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করে উল্টো ট্রাম্পের বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতার তদন্তের দাবি বেইজিংয়ের। চীনা পরীক্ষাগার থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে দেশটি। এর জন্য পম্পেওকে মানসিক বিকারগ্রস্ত বলে মন্তব্য করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শুরু থেকে করোনা ভাইরাস নিয়ে চীন স্বচ্ছতা বজায় রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ সব দেশকেই নিয়মিত তথ্য দেওয়া হয়েছে। চীনে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তখনও বিষয়টি জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। এখন এই ধরনের অভিযোগ সত্যি দুঃখজনক। মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে যুক্তরাজ্য। 24 ঘন্টায় 649 জনের মৃত্যুসহ দেশটিতে প্রাণহানি ছাড়ালো 30,000। সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় লকডাউন ইস্যুতে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার। এদিকে দৈনিক 1 লাখ নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে দেশটি। তুরস্ক থেকে আসা পিপিএর মান নিয়েও অসন্তোষ জানিয়েছে যুক্তরাজ্য। গত কয়েকদিনের তুলনায় ইতালিতে আবারও বেড়েছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 369 জন। এ নিয়ে মোট প্রাণহানি 29,684 জন। আক্রান্ত ছাড়ালো 12.5 লাখ। নমুনা পরীক্ষার জন্য 3,500 ইউরো ব্যয় হলেও জরুরি ভিত্তিতে ফল জানতে বেসরকারি হাসপাতালগুলোর দিকে ঝুঁকছে মানুষ। এদিকে বুধবার টানা চতুর্থ দিনের মতো দিনে 10,000-এর বেশি মানুষ আক্রান্ত হলেও আগামী সপ্তাহ থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। করোনার কারণে রোববারের প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছে পর্তুগাল। তবে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমায় ধাপে ধাপে লকডাউন তুলে নিতে শুরু করেছে স্পেন। অবশ্য নতুন করে সংক্রমণ রোধে জরুরি অবস্থার মেয়াদ 2 সপ্তাহ বাড়িয়েছে দেশটি। বুধবার করোনায় নতুন করে ব্রাজিলে 645, বেলজিয়ামে 323, জার্মানিতে 282, ফ্রান্সে 278 জনের মৃত্যু হয়েছে। মৃতদের শেষকৃত্য আয়োজনে হিমশিম খাচ্ছে ব্রাজিল। স্থান সংকুলান না হওয়ায় দেয়া হচ্ছে গণকবর। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাভাইরাস আক্রান্তের দিক থেকে সপ্তম অবস্থানে রাশিয়া। টানা চতুর্থ দিনেও 10,000-এর বেশি জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। মৃত্যু 1,500 হলেও আক্রান্ত 100 গুণ। দেশটির প্রধানমন্ত্রীর পর এবার আক্রান্ত সংস্কৃতিমন্ত্রীও। এমন অবস্থায় রাশিয়া করোনার এপিসেন্টার হতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। করোনায় নাজেহাল ইতালি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্য। এবারে সে তালিকায় যোগ হলো আরেক। দর্শক, এই মুহূর্তে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে স্বাস্থ্য বিভাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1441 স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বা প্রতিদিন প্রচারিত দৈনিক কোভিড-19 সংবাদ বুলেটিনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজকে শুরুতেই একটি গণবিজ্ঞপ্তি যা প্রচারিত হবে, সেই বিষয়ে আমি আগে আপনাদেরকে একটু অবহিত করতে চাচ্ছি। এই গণবিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত হবে। করোনা থেকে বাঁচি, স্বাস্থ্যবিধি মেনে চলি। বাংলাদেশে কোভিড-19 প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য একগুচ্ছ কারিগরি নির্দেশনা প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একদল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চীন ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট কারিগরি নির্দেশনা অনুযায়ী নির্দেশনাগুলি প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.djhs.gov.bd থেকে এগুলো ডাউনলোড করা যাবে। কারিগরি নির্দেশনাগুলি সর্বস্তরে একান্তভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো। মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনারই হাতে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবার আমরা বাংলাদেশের তথ্যের বিষয়ে আসি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 5,867 এবং নমুনা সংগৃহীত হয়েছিল 24 ঘন্টায় 6,382টি। এই নমুনা পরীক্ষা করে যা শনাক্ত হয়েছে 706টি এবং এ পর্যন্ত শনাক্ত 12,425। এখানে আমি একটু দুঃখ প্রকাশ করছি, গতকাল আমি ভুলবশত আমাদের টোটাল যা পরীক্ষা করা হয়েছে সেই বিষয়ে শনাক্ত ক্ষেত্রে বলেছিলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আমাদের এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,05,513 এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা গতদিন পর্যন্ত 33টি ল্যাব ছিল, আজকে আমাদের 34টি ল্যাবে পরীক্ষা হয়েছে এবং আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারাও এই দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারা নমুনা পরীক্ষা করছেন। আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছে 130 জন এবং এ পর্যন্ত 1910 জন। গতকালও সুস্থ হওয়ার সংখ্যাটা আমরা প্রেস রিলিজে দিয়েছিলাম কিন্তু ব্রিফিং এর সময় বলিনি। গতকাল আমাদের সুস্থ ছিল 377 জন এবং গতকাল পর্যন্ত সুস্থ ছিল 1780 জন, যেটা আজকে 130 যোগ হয়ে আমাদের মোট সুস্থ দাঁড়িয়েছে 1910 জন। আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না, এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসেছে 160 জন, ছাড় পেয়েছে 43 জন এবং মোট আইসোলেশন বর্তমানে 1771 জন এবং এ পর্যন্ত ছাড় 950 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন হয়েছে নতুন করে 2331 জন, ছাড় পেয়েছেন 2967 জন এবং এ পর্যন্ত 2,04,031 জন কোয়ারেন্টাইন হয়েছে এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 1,63,528 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 40,503 জন। আমাদের 24 ঘন্টায় পিপি বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে 50,006টি এবং এ পর্যন্ত 20,61,890টি। বিতরণ হয়েছে 24,480টি 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 16,14,884টি। বর্তমানে মজুদ আছে 4,47,006টি। হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 24 ঘন্টায় 1,43,422টি ফোন কল রিসিভ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত ফোন কল রিসিভ করা হয়েছে 42,47,367টি। গত 24 ঘন্টায় আরো 15 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন এবং এখন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো 15,653 জন এবং 4,050 জন চিকিৎসক স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় 411 জনকে স্ক্রিন করা হয়েছে, এর মধ্যে বিমানবন্দরে 54 জন, স্থলবন্দরে 200 জন, সমুদ্র বন্দরে 157 জন এবং আমাদের এ পর্যন্ত মোট স্ক্রিনিং হয়েছে 6,80,312 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার যে পরিস্থিতি, যেটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট থেকে পেয়েছি, 6 মে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,310 জন এবং এ পর্যন্ত 76,998 জন। মৃত্যুবরণ করেছেন 139 জন এবং এ পর্যন্ত 2,421 জন। বিশ্ব পরিস্থিতি, যেটাও আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 6 মে থেকে নিয়েছি, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 71,463 জন এবং এ পর্যন্ত 35,88,773 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,102 জন এবং এ পর্যন্ত 2,47,503 জন। এই ছিল আমাদের কাছে বাংলাদেশের তথ্য এবং দক্ষিণ এশিয়া এবং সারা বিশ্বের তথ্য। আমরা আবারও শেষ করার আগে বলি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, যা স্বাস্থ্যবিধি এবং আজকে আমাদের যে গণনির্দেশনা আছে www.dghs.gov.bd এই ওয়েবসাইটে সমস্ত তথ্যগুলো আছে এবং নির্দেশনাগুলো আছে। আমরা সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি, নির্দেশনা মেনে চলি এবং সুস্থ থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের কাছে আজকের বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।